আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। আজ আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় লেনদেন। এই চ্যাপ্টারের সর্বশেষ অনুশীলনী অঙ্ক 8 নম্বর অঙ্কটি, তাই না? 8 নম্বর অঙ্ক কি বলছে সবাই পড়ো তো। 2017 সালের জানুয়ারি মাসের 1 তারিখে জনাব জহির একটি গাড়ি মেরামতের জহির ওয়ার্কশপ নামে ব্যবসা শুরু করেন। তার প্রতিষ্ঠানের নিম্নে লেনদেনগুলো সংঘটিত হয়। হ্যাঁ, জানুয়ারি 1 জনাব জহির 5 লাখ টাকা ও 50,000 টাকার আসবাবপত্র ব্যবসায়ে বিনিয়োগ করেন। জানুয়ারি 16 প্রতিষ্ঠানে ব্যবহার করার জন্য 65,000 টাকা দিয়ে যন্ত্রপাতি ক্রয় করেন। জানুয়ারি 21 গাড়ি মেরামত করে 80,000 টাকা আয় করেন। জানুয়ারি 26 ওয়ার্কশপের ভাড়া প্রদান 21,000 টাকা। জানুয়ারি 28 প্রতিষ্ঠানের কর্মচারী বেতন প্রদান 25,000 টাকা। জানুয়ারি 30 মালিকের গাড়ি মেরামত 15,000 টাকা। জহির ওয়ার্কশপের মূলধনের পরিমাণ নির্ণয় করো। ক নাম্বার বলছে, আর খ নাম্বার কি বলছে? জানুয়ারি মাসে ব্যবসায়ের মোট আয় ও মোট ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। জানুয়ারি গ নাম্বারে বলছে জানুয়ারি 1, 16, 28 ও 30 তারিখে সংগঠিত লেনদেনগুলো হিসাব সমীকরণের প্রভাব দেখাও। নবম দশম শ্রেণী হিসাব বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় নাম কি? লেনদেন। দ্বিতীয় অধ্যায় লেনদেনের অনুশীলনীর কয় নম্বর অঙ্ক করবো আজ আমরা? 8 নম্বর অঙ্কে ক নম্বরে কি বলছে? জহির ওয়ার্কশপের মূলধনের পরিমাণ নির্ণয় করো। এখানে মূলধন বলতে কোন ধরনের মূলধন বলছে? প্রারম্ভিক মূলধন না সমাপনী মূলধন? প্রারম্ভিক মূলধন। জহির ওয়ার্কশপের মূলধনের পরিমাণ নির্ণয়। মূলধনের পরিমাণ নির্ণয়। আমরা কলাম করব তারিখ, বিবরণ, টাকা। টাকার তারিখ দুইটা কলাম দিতে পারি, আবার একটা কলাম দিতে পারি। তারিখ, বিবরণ, টাকা। 2017 সালের 1 তারিখ আছে না? জানুয়ারি কত? প্রারম্ভিক মূলধন মানে বছরের শুরুতে। বছরের শুরু হয় ক তারিখ দিয়ে? জানুয়ারি 1 তারিখ। আচ্ছা, তো জানুয়ারি 1 তারিখে কি আনছে প্রতিষ্ঠানে? জনাব জহির 5 লাখ টাকা ও 50,000 টাকার আসবাবপত্র। 5 লাখ টাকা আনছে, এটা কি নগদ আনছে? কত টাকা? 5 লক্ষ টাকা। আর কি আনছে 1 তারিখে? আসবাবপত্র আনছে। আনছে কত টাকার? 50,000 টাকা। বছরের শুরু থেকে আর কিছু আনছে? এটি হচ্ছে তার সম্পদ, মূলধন। আবার যদি বছরের শুরুতে এখানে সম্পদ দেওয়া থাকতো, আবার দায়ও দেওয়া থাকতো, তাহলে কিভাবে মূলধন বার করতাম? সম্পদগুলো যোগ করতাম, তার থেকে দায়গুলো বাদ দিতাম। তো এখানে বছরের শুরুতে কি আনছে? শুধু সম্পদই আনছে। এই দুটোই সম্পদ। এখানে কোনো দায় আছে 1 তারিখে কিছু? তাহলে কি কিছু বাদ দেওয়া যাবে না? মোট মূলধনের পরিমাণ 5,50,000 টাকা। জনাব জহির মূলধনের পরিমাণ মোট মূলধন কত? মোট মূলধন 5,50,000 টাকা। ক নম্বর কি বলছে পড়ো তো। ক নম্বর মুছে ফেলতেছি।
নম্বরে কি বলছে, জানুয়ারি মাসে ব্যবসায়ের মোট আয় ও মোট ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। মোট আয় ও মোট ব্যয়ের পরিমাণ নির্ণয়। পরিমাণ নির্ণয়, মোট আয় ও মোট ব্যয়ের পরিমাণ নির্ণয়। এখানে কিন্তু দুইটা কলাম লাগবে, বুঝতে পারছো? এখানে মাস্টলি দুইটা কলাম লাগবে। টাকা কলাম করা লাগবে দুইটা। তারিখ, বিবরণ, টাকা, টাকা। তো 2017 সাল, হ্যাঁ, কি বলছে, মোট আয় ও মোট ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। আলাদা আলাদা বলছে। আমরা প্রথমে লিখি আয় সমূহ। আয় সমূহ। তো আয় কত তারিখে আছে? 1 তারিখে আনছে নগদ আসবাবপত্র, এগুলো তো আয় না, এগুলো তো মূলধন। 16 তারিখে প্রতিষ্ঠানের জন্য 65,000 টাকা যন্ত্রপাতি ক্রয়, এটা কি আয় করছে? না, এটা তো সম্পদ। 21 তারিখ গাড়ি মেরামত করে 80,000 টাকা আয় করে, এটা হচ্ছে আয়। জানুয়ারি 21 গাড়ি মেরামত, গাড়ি কি মেরামত, মেরামত, গাড়ি মেরামত কত টাকা? 80,000 টাকা। আর কোনো আয় আছে? 26 তারিখে ওয়ার্কশপে ভাড়া প্রদান, এটা হচ্ছে ব্যয়। প্রতিষ্ঠানের কর্মচারী বেতন প্রদান, এটা হচ্ছে ব্যয়। মালিকের গাড়ি মেরামত 50,000 টাকা, মেরামত করে গাড়ি মেরামত করুক, এটা তার জন্য আয়, এটা ওয়ার্কশপ না। জানুয়ারি 30 কি করছে? মালিকের গাড়ি মেরামত, মালিকের গাড়ি মেরামত কত কত টাকা? 15,000 টাকা। আর আছে কোনো আয়? না। তাহলে টোটাল আয় কত করছে? আয় সমূহ 95,000 টাকা। হ্যাঁ, ক্লোজ করে দিব, কারণ আমাদের আলাদাভাবে বলছে আয় ও ব্যয় সমূহ নির্ণয় করুন। 95,000। মোট আয় কত? মোট আয় হচ্ছে 95। তখন আমাদের নির্ণয় করতে হবে ব্যয় সমূহ। আবার কি বলছে? মোট আয় ও ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে এখন কি লিখবো? ব্যয় সমূহ, ব্যয় সমূহ। তাহলে ব্যয় আছে কত তারিখ? জানুয়ারি 26। জানুয়ারি 26 তারিখে কি করছে? ওয়ার্কশপের ভাড়া প্রদান, ওয়ার্কশপের ভাড়া প্রদান। ওয়ার্কশপের ভাড়া প্রদান করছে কত? 21,000 টাকা। 21,000 টাকা। ওয়ার্কশপ যে ওয়ার্কশপটা ভাড়া নিছে কাজ করার জন্য, সেই ওয়ার্কশপের মালিক যে ভূমির এবং ওয়ার্কশপের, তার ভাড়া দিতে হবে না মাসে মাসে, তার জন্য আয় না ব্যয়? সেই প্রতিষ্ঠানের জন্য ব্যয়। তারপর আর কি খরচ আছে? জানুয়ারি 28 তারিখ ওয়ার্কশপ প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতন প্রদান। যে প্রতিষ্ঠানে ওয়ার্কশপে যে পোলাপান থাকে, যারা কাজগুলা করে, সেই কর্মচারীদের বেতন দিতে হয় না মাসে মাসে? ওয়ার্কশপ কি মালিক চালায়, একা চালায়? কর্মচারী আর বিভিন্ন কাজে লাগে না পোলাপান? প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতন কত? বেতন প্রদান কর্মচারীদের বেতন কত? 25,000। কর্মচারীদের বেতন প্রদান, বেতন প্রদান কত? প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতন প্রদান করেন 25,000 টাকা। কর্মচারীদের বেতন প্রদান 25,000 টাকা। তো কত হলো মোট? 40, 45, 46,000। 46,000 টাকা। তো এটা কি? আর কোন ব্যয় আছে? এটা হচ্ছে মোট ব্যয়, বুঝতে পারছো? 46,000। আর মোট আয় হচ্ছে 95,000। তো এটা হচ্ছে আমাদের খ নম্বরের আনসার। বলছিল মোট আয় ও ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। এটা হচ্ছে মোট আয়, এটা হচ্ছে মোট ব্যয়। খ নম্বর মুছে ফেলতেছি।
গ নম্বরে কি বলছে, জানুয়ারি 1, 16, 28 ও 30 তারিখে সংগঠিত লেনদেনগুলো হিসাব সমীকরণের প্রভাব দেওয়া। হিসাব সমীকরণ মানে কি? টেবুলার চক, এটা না টেবুলার চক। তারিখ, এটা বিভিন্ন ভাবে কলামটা করা যায়, অনেক কলাম আছে এখানে উদ্ধৃত নির্ণয় করে, আমরা শর্টে করতেছি উদ্ধৃত ছাড়া। মন্তব্য, সম্পদ, এখানে কি সম্পদ, তারিখ, এখানে কি দায় প্লাস মালিকানা সত্য, এখানে কি মন্তব্য। সম্পদ কটা আছে? 1 তারিখ, 16 তারিখ, 28 তারিখ ও 30 তারিখ। তো 1 তারিখে কি করছে? নগদ আনছে, আসবাবপত্র আনছে। তো সম্পদ পাইলাম আমরা 2টা, নগদ পাইলাম, আসবাবপত্র পাইলাম। আর 16 তারিখে কি করছে? প্রতিষ্ঠানে ব্যবহার করার জন্য 65,000 টাকা যন্ত্রপাতি করে 8টা সম্পদ পাইলাম, যন্ত্রপাতি। 28 তারিখে কি করছে? প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতন প্রদান, এখানে নগদ কমছে আর ব্যয় মূলধন কমছে, তাহলে নগদটা একটা দিছি। 28 তারিখে কি? প্রতিষ্ঠানের 30 তারিখে কি? মালিকের গাড়ি মেরামত, তো একবার আয় করছে প্লাস হবে, আর একবার উত্তোলন হয়েছে মাইনাস হবে। তাহলে সম্পদ কটা পাইলাম আমরা? দুটো, 3টা। এটাকে 3 ভাগ করতে হবে, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ। একটা কি নগদ, আর একটা আসবাবপত্র, তাই না? একটা কি যন্ত্রপাতি। আর এখানে তো কোনো দায় নাই, এটা খালি থাক আমাদের দায়। এখানে কি মূলধন অথবা মালিকানা সত্ত্ব লিখতে পারি। তো 2017 জানুয়ারি 1 কি করছে আমাদের? কিন্তু বলছে জানুয়ারি 1, 16, 28 ও 30 তারিখে সংগঠিত লেনদেনগুলো হিসাব সমীকরণে প্রভাব দেখাবো। শুধু 4টা তারিখের বলছে, সবগুলা বলেনি। তো 1 তারিখে কি করছে? নগদ টাকা আনছে 5 লাখ, আর আসবাবপত্র আনছে 50,000। তো এটা আমরা কি নির্ণয় করছিলাম? 1 তারিখে জানান সব মূলধন না, কোন নম্বরে মূলধন কত নির্ণয় করছিলাম? 5,50,000। তো এখানে নগদ আনছে 5 লাখ, আসবাবপত্র আসছে 50,000, টোটাল মূলধন কত? 5,50,000। এখানে কিন্তু উভয় ব্যাস সমান থাকবে, সমান না? এখানে 5,50,000, এই পাশেও 5,50,000। এখানে কি মন্তব্য লেখা লাগবে? লাগবে, কেন আমরা মূলধন ঘরে যেই এন্ট্রিটা বসবে তার মন্তব্য লিখতে হবে। এটা আয় না ব্যয় না মূলধন? মূলধন আনয়ন, তাই না? মূলধন আনয়ন, মূলধন আনয়ন। তারপর বলছে জানুয়ারি 16 তারিখ। জানুয়ারি 16 তারিখে কি করছে? প্রতিষ্ঠানে ব্যবহার করার জন্য 65,000 টাকা দিয়ে যন্ত্রপাতি ক্রয়। তো যন্ত্রপাতি যে ক্রয় করছে, যন্ত্রপাতি বাড়ছে, কত টাকা বাড়ছে? যন্ত্রপাতি ক্রয় করে আনছে, প্রতিষ্ঠানে 65,000 টাকা যন্ত্রপাতি বাড়ছে না? আর ক্রয় করতে কি লাগছে? নগদ টাকা লাগছে। তাহলে নগদ টাকা বাড়ছে না কমছে? একটা সম্পদ কমলো আর একটা সম্পদ বাড়লো, এই পাশে একটা বাড়ছে একটা মাইনাস হয়েছে, প্লাস মাইনাসে কি 0 হয়ে গেল না? তাহলে কি উপর সমান না? 28 তারিখে কি করছে? প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতন প্রদান 25,000 টাকা। তো বেতন প্রদান করলে কি হয়? নগদ টাকা কমে না বাড়ে? কমে। কর্মচারীদের বেতন প্রদান করলো 25,000 টাকা, যখন বেতন প্রদান করলো তখন নগদ টাকা কমলো না বাড়লো? কমলো। আর এদিকে নগদ কমছে, আর এদিকে কি করছে? কর্মচারীদের বেতন প্রদান, এটা আয় না ব্যয়? আমরা নির্ণয় করছিলাম ক নাম্বারে? কর্মচারীদের বেতন প্রদান এটা ব্যয় না? ব্যয় হইলে মালিকানা সত্ত্ব বাড়ে না কমে? মূলধন বাড়ে না কমে? ব্যয় মূলধনের সাথে মাইনাস হয় না? তাহলে আমাদের এই পাশেও মাইনাস হয়েছে, হে পাশেও মাইনাস হয়েছে, তবু সমীকরণটা কি সমানই হইল না? এটা কি ব্যয়। মূলধনের কলামে যে যে এন্ট্রিগুলো বসবে তার মন্তব্য লিখতে হয়।
30 তারিখে কি করছে? মালিকের গাড়ি মেরামত 15,000 টাকা। তো মালিকের গাড়ি মেরামত করছে, যারই গাড়ি মেরামত করুক, মালিকের বা যারই করুক, ওয়ার্কশপ তো মেরামতের জন্যই এখানে ব্যবসা প্রতিষ্ঠান শুরু করছে। তো মালিকের গাড়ি মেরামত করুক আর যারই করুক, সেটা প্রতিষ্ঠানের কি আয় না? আয় হইলে মূলধন বাড়ে না কমে? বাড়ে। তো আয় প্লাস হয় না মূলধনের সাথে, মালিকানা তো বাড়ে, তাই প্লাস পেলাম। আবার গাড়িটা কার মেরামত করছে? তাহলে মালিকের টাকাটা পরিশোধ করবে? করবে না। তো মালিকের গাড়ি মেরামত করছে, তাহলে মালিকের তো গাড়ি মেরামত করে টাকা পরিশোধ করেনি, যেমন উত্তোলন হয়ে গেল না? তো উত্তোলন করলে মালিকানা তো বাড়ে, আবার বাড়লো না কমলো? কমলো, মানে আবার মানা ছিল। মালিকের গাড়ি মেরামত বা যারই গাড়ি মেরামত করুক, এটা প্রতিষ্ঠানের জন্য আয়, তাই হচ্ছে প্লাস। আবার যেহেতু মালিকের গাড়ি মেরামত করছে, মালিক এই টাকাটা পরিশোধ করবে না, এটা আবার মালিক কি করলো, তার গাড়ি মেরামতের মাধ্যমে সেই 15,000 টাকার উত্তোলন করে নিল। মানে এটা যদি মালিকের গাড়ি না হয় আর কারো গাড়ি হইতো, তাহলে গাড়িটা মেরামত করে সেই ওরা টাকাটা পরিশোধ করতো না। ওরা টাকাটা পরিশোধ করলে প্রতিষ্ঠানের জন্য সেটা কি ছিল? আয় ছিল। কিন্তু যখন ওরা মালিকের গাড়ি মেরামত করতে সময়টা নষ্ট করেছে, অন্য কারো গাড়ি মেরামত করতে পারেনি, তাই এটা প্রতিষ্ঠানের জন্য উত্তোলন না, ও মালিকের কাছে মালিক উত্তোলন করে দিল না। আচ্ছা, এখানে একবার হচ্ছে আয়, একবার হচ্ছে উত্তোলন। আয় তারপর কি উত্তোলন। তারপর তাহলে এখানে টোটাল কত হইল? মোট কত হয়েছে এখানে? 5 লাখ থেকে 65 বাদ দিলে 4 লাখ 4 লাখ 10 হয় এখানে। হ্যাঁ, 4 লাখ 50, 4 লাখ 10,000। হ্যাঁ, 5 লাখ থেকে 65 বাদ তাকে 3 লাখ দুটো পাকড়ো 5 লাখ থেকে 65 গেলে থাকে কত? 4 লাখ 35,000। 35 থেকে আবার 25 গেলে থাকে 4 লাখ 10,000। আচ্ছা, এখানে হচ্ছে কত? এখানে 65,000। আর এই পাশে এখানে কিছু নেই। আর এখানে 5 লাখ 50 থেকে 25,000 গেলে কত থাকে? 4 লাখ 25,000, তাই না? এখানে 15 প্লাস আবার 15 মাইনাস, তাহলে তো এখানে 0 হয়ে গেল। আর 5 লাখ 50 থেকে 25,000 গেলে কত থাকে? সরি, 5 লাখ 25,000। 5 লাখ 25,000। তো এগুলো যোগ করলে কত হবে? 4 লাখ 50 আর 60, 4 লাখ 60, 5 লাখ 25, তাই না? 5 লাখ 25,000। আর এই পাশে তো কত আছে? এখানে তো কিছু নেই, আর এখানে শুধু 5 লাখ 25,000। তো আমাদের উভয় পাশ সমান হয়েছে। আমাদের বলছে হিসাব সমীকরণের প্রভাব দেখাও। তো হিসাব সমীকরণের প্রভাবটা কি পাইছি আমরা? সমান পাইছি না? সমান। এটি হচ্ছে আমাদের আনসার, আর এটি হচ্ছে হিসাব সমীকরণ। বুঝতে পারছো? বুঝতে পারছো?